লাইভ যাচ্ছে। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের ৪১তম আসরের সম্মানিত সভাপতি আমার প্রিয় কবি মোহন রায়হান, মঞ্চে উপবিষ্ট জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি এবিএম সোহেল রশিদ, সামনে সমবেত কবি বন্ধুরা, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে মোহন ভাই বলেছে আমার পরিচিতি একটু দেওয়ার জন্যে। আমি আসলে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি এবং সাংবাদিকতার উপরে বিআইবি থেকে ডিপ্লোমা করেছি এবং ব্রিটিশ কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ব্রিটিশ কাউন্সিল থেকে ইংরেজি সাহিত্যের উপর একটু বিশেষ কোর্স করেছি এবং ৩৫ বছর যাবৎ আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি। এই ৩৫ বছরে পৃথিবীর সব বড় বড় ইভেন্ট, ইউএন সামিট, ওআইসি সামিট, সার্ক সামিট এবং ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস কাভার করার সৌভাগ্য আমার হয়েছে এবং সেই কারণে আমি পৃথিবীর অন্তত ৪০টি দেশ শতাধিকবার ট্যুর করার সুযোগ পেয়েছি। আর লেখক হিসেবে আমার লেখালেখি ৮৬ সাল থেকে শুরু। প্রথম ৮৭ সালে আমার কবিতার বই বেরোয়, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। ওই কবিতার বইয়ের নাম ছিল দুঃসময়ে ভালোবাসা, এরশাদ বিরোধী আন্দোলনের সময়। এ পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। আর জুলাই বিপ্লবের উপর একটি কবিতার বই রেডি করেছি, সেটা খুব শীঘ্রই পাবলিশারের কাছে যাবে। ওই বইটির নাম হচ্ছে বাতাসে জ্বলে আগুন। এই ১৬টি গ্রন্থের মধ্যে উপন্যাস ৩টি, কবিতার বই ৩টি, কবিতার বই ৩টি, উপন্যাস ৫টি, ভ্রমণ কাহিনী 3টি। আমার প্রকাশিত বইয়ের ভিতরে ভ্রমণ কাহিনী গ্রেট অল থেকে নায়াগ্রা আমার বিবেচনায় সর্বাধিক পাঠক সমাদৃত বই। এটি 5টি এডিশন হয়েছে এবং আমার একটি বই যেটি প্রবাস রিপোর্টিংয়ের উপরে, গ্রেট ওয়াল থেকে নায়াগ্রা, এই বইটি 5টি এডিশন হয়েছে ইতিমধ্যেই। এটি ভ্রমণ কাহিনী। আর আমার একটি অফ ট্র্যাকের বই যেটি প্রবাস রিপোর্টিংয়ের উপরে, বিদেশে গিয়ে কীভাবে সাংবাদিকতা করা যায়। এই বইটির নাম হলো জাতিসংঘ ও লাইভ ওবামা। এই বইটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টে এটা রেফারেন্স বই হিসাবে নেওয়া হয়েছে। আর আমি এখন ব্যক্তিগতভাবে আমি একটি অনলাইন নিউজ পোর্টাল abnews24bd.com এর এডিটর। আমি জাতীয় প্রেস ক্লাব থেকে প্রকাশিত জাতীয় কবিতাপত্রের সম্পাদক এবং আমি অন্তত 8টি টেলিভিশন চ্যানেলে এখন নিয়মিতভাবে টক শোতে আছি গেস্ট হিসাবে, এবং যে কারণে মোহন ভাইয়ের কাছ থেকে আমার মাঝে মধ্যেই মাপ চাইতে হয়, কারণ তার বহু প্রোগ্রামে আমি আসতে পারিনি। আসলে আমি দুঃখিত এবং আজকেও আমি দুঃখ প্রকাশ করছি যে আমি কিন্তু এই আলোচনার পরই আমার চলে যেতে হবে। এরপরে একদিন এসে আপনাদের পুরো কবিতা শুনবো, বিকজ আমার 6:30টায় আবার একটা প্রোগ্রাম আছে চ্যানেল 24-এ, সেটা 6:30টায় পৌঁছানোর কথা, হয়তো 10-15 মিনিট পরে পৌঁছালেই চলবে, অসুবিধা নেই। যাই হোক, আজকের আলোচনার যে বিষয় এটা আমি খুব সংক্ষেপে শেষ করব, কারণ উপস্থিতি খুব সন্তোষজনক নয় এবং আমি প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ করব যে আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠানটা সাপ্তাহিকের জায়গায় মাসিক করলে মনে হয় ভালো হয়। যাই হোক, তাই না, আমরা যেমন প্রেস ক্লাবে করি যাবে না, কিন্তু এটাও ঠিক না। যেমন আমরা প্রেস ক্লাবে করি, রফিক হাসান আমাদের বন্ধু জানে যে আমাদের 4টে টাইম জাস্ট 7:30টায় আমরা স্টার্ট করে দিই। এটা জানে বলেই আমাদের লোকজন কিন্তু 7:30টার মধ্যে মোটামুটি হলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা যখন মঞ্চে আলোচনায় চলে যাই তখন কিন্তু আর কাউকে দেই না, অ্যালাউ করি না। আসছে, কবিতা পড়তে পারলো না, পরের বারে ঠিকই টাইমলি চলে আসে।
সেটা আপনি করেন, মানে আপনি একজন ট্রেজারার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, আপনারা ডিসিশন নেবেন, আমরা তো সাধারণ সদস্য। যাই হোক, আজকের যে আলোচ্য বিষয় বাংলা কবিতার ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস এবং চিত্রকল্প। বাংলা সাহিত্যে পড়াশোনার করার কারণে যেহেতু এগুলোই আমার পাঠ্য বিষয়ের মধ্যে ছিল, সেই কারণে দুই চারটি কথা বলা, ব্রিফ বলার চেষ্টা করব। মূলত আপনারা সবই জানেন, আমার নতুন করে বলে আমি কাউকে বিব্রত করব না, কিন্তু একটু ব্রিফ কিছু বলার চেষ্টা করব। শুরুতে যেটা বলা যায় যে আসলে কবিতা কি, এটা যদি প্রশ্ন করা হয়, এটা নিয়ে অনেকের এক একজনের এক এক রকম মত আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কবিতা হচ্ছে কবির হৃদয়ের সাময়িক অনুভূতি ছন্দবদ্ধ আকারে প্রকাশী কবিতা। এই সাময়িক শব্দটা কেন লাগালাম? কারণ কবির হৃদয়ের অনুভূতি পরে নাও থাকতে পারে, এখন যেটা আছে সেটা নাও থাকতে পারে। এক্ষেত্রে আমরা কবিগুরুকে দিয়েও কিন্তু একটা উদাহরণ দিতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে একবার তিনি বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আবার একই রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন মরণ রে তুহু মম শ্যাম সমান। তার মানে ওনার তখনকার অনুভূতি আর পরের অনুভূতি এক ছিল না, এটাই তার প্রমাণ। বাংলা কবিতার ছন্দ তিন প্রকার, আপনারা সবাই জানেন। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ আবার দুই ভাগে বিভক্ত, অক্ষরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত মুক্ত ছন্দ বা গদ্য ছন্দ। আমরা সাধারণত যে ইয়েতে কবিতা লিখি, এখন সাধারণত অক্ষরবৃত্ত মুক্ত ছন্দে আমরা কবিতা লিখি, এবং সাধারণত স্বরবৃত্ত ছন্দে মাত্রার পরিমাণ কম, আপনারা জানেন 4 থেকে 6 মাত্রার মধ্যে সীমাবদ্ধ। এই স্বরবৃত্ত ছন্দে সাধারণত ছড়া রচিত হয়, আর মাত্রাবৃত্ত ছন্দে পদ্য বা অন্তমিলের কবিতাই বেশি রচিত হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু অক্ষরবৃত্ত গদ্য ছন্দে কবিতা লিখছি, গদ্য ছন্দে কোনো অন্তমিল নেই এবং গদ্য ছন্দের মাত্রারও কোনো সীমাবদ্ধতা নেই। সাধারণত অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা 12 থেকে 18 মাত্রার হয়ে থাকে। এবারে আসি উপমা নিয়ে। কবিতায় উপমার ব্যবহার খুবই জরুরি। উপমা যদি শাব্দিক অর্থ বলি, উপমা মানে তুলনা, কিন্তু সেই তুলনা করার ক্ষেত্রে কবি কতটুকু সফলতা দেখাতে পারলেন, যেমন নারীর রূপ লাবণ্য, প্রকৃতি, নদী বা পরিবেশ, প্রকৃতির বর্ণনা কতটুকু দেখাতে পারলেন, সেটার উপর কিন্তু কবিতার সফলতা অনেকাংশেই নির্ভর করে। আমি এখানে শামসুর রহমানের ভালোবাসা তুমি কবিতার কয়েকটি লাইন আপনাদের শোনাই। ভালোবাসা তুমি অনাবৃষ্টিতে কেমন রুক্ষ, কি দগ্ধ আজকাল তার পাতা নেই, পাখিরা উধাও, ভীষণ রিক্ত সলাস ডাল। অসাধারণ আমার মনে হয় উপমা ব্যবহার। এবার আসে উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, উৎপ্রেক্ষা কি? আমাকে একজন কবি আজকে এখানে ঢোকার সময় বলছে যে আপনি তো আলোচনার বিষয়পত্র লিখছেন, উপমা উৎপ্রেক্ষা কি? উৎপ্রেক্ষা হলো কবিতায় আলংকারিক শব্দ প্রয়োগ। কবিতায় আলংকারিক শব্দ প্রয়োগ বা অভেদ কল্পনা, এটাকে বলা হয় উৎপ্রেক্ষা। যে যত আলংকারিক শব্দ প্রয়োগ করতে পারবে, কবিতা তত শিল্পসম্মত হবে, তত নান্দনিক হবে, তত হৃদয়গ্রাহী হবে। আমি একটা কবিতার উদাহরণ দিই, সেটা হলো পূর্ণেন্দু পত্রী কবিতার কয়েকটি লাইন। দেখবেন যে অসাধারণ, এখানে উৎপ্রেক্ষা এবং উপমার অসাধারণ ছড়াছড়ি আছে। নন্দিনী, তুমি তো জানো আমার বাগান পাট নেই, যেটুকু বাগান ছিল শৈশবের সঙ্গে ঝরে গেছে। তুমি ফুল ভালোবাসো বলে, ফুলের বৃন্তে তোমাকে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে, আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে, সিন্ধু নদ, হিন্দুকোষ, অরূপার মতো দূর দূরান্তরে।
সেই সব পথে বহু ভাঙাচোরা বিমানবন্দর, বহু যুদ্ধজাহাজের হাড়গোড়, রূঢ় কলকবজা, কাঠ, কয়লা, খড়। সেই সব পথে বহু পতাকার সার, কিন্তু প্রাণ চিহ্ন নেই। এরকম আর কি। এটি একটি কথোপকথন, অনেক বড় কবিতা এবং অসাধারণ জনপ্রিয় একটি কবিতা পূর্ণেন্দু পত্রীর। আমার মনে হয় যে আমরা যত কবিতার মধ্যে আলংকারিক শব্দ ব্যবহার করতে পারব, তত কবিতা শিল্পসম্মত হবে, তত কবিতা নান্দনিক হবে। এবার আসি অনুপ্রাস। অনুপ্রাস হচ্ছে কবিতায় একই ধ্বনির একাধিক ব্যবহারে যে ধ্বনি সাম্যের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপ্রাস। একই ধ্বনির একাধিক ব্যবহারে যে ধ্বনি সাম্যের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপ্রাস। এই অনুপ্রাস ব্যবহারের ক্ষেত্রে 30-এর কবিদের ভেতরে সবচেয়ে জীবনানন্দ দাশ অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছে। জীবনানন্দ দাশের একটি কবিতার 2-3টি লাইন বললেই আপনি বুঝবেন যে একই ধ্বনির একাধিক ব্যবহারে যে ধ্বনি সাম্যের সৃষ্টি হয় সেটা হলো অনুপ্রাস। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারায়েছে দিশা। এই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অসাধারণ ধ্বনিসাম্য, মানে অনুপ্রাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমার মনে হয় যে এত মুন্সিয়ানার সঙ্গে বাংলা কবিতায় আর কেউ অনুপ্রাসের ব্যবহার করতে পেরেছে কিনা আমার জানা নেই। এবার আসি চিত্রকল্প। চিত্রকল্প আপনারা জানেন যে চিত্রকল্পটা কী। চিত্রকল্প হচ্ছে কবিতার এমন একটা বর্ণনা থাকবে যেটা পাঠকের চোখের সামনে একটা ছবি ভেসে উঠবে, যাতে পাঠকের মানে এই কবিতাকে অতি সহজে সে হৃদয়ঙ্গমন করতে পারে এবং অতি সহজে কবিতা পপুলার হয়। এইসব অলংকার ব্যবহারের মূল কারণ হচ্ছে যেহেতু অক্ষরবৃত্ত গদ্যছন্দের কবিতায় আমরা অন্তমিল ব্যবহার করি না, যেহেতু অন্তমিল নাই, এটা যেন একেবারে নিরেট প্রবন্ধের মতো না হয়, সেই জন্যই কিন্তু অলংকার থাকলে সেটার কবিতার একটা ফ্লেভার পাওয়া যায়। সেই কারণেই আমি মনে করি যে এই অলংকার থাকাটা খুব জরুরি অন্তমিলহীন কবিতা। যদিও এই অক্ষরবৃত্ত ছন্দের 2টি ধারা আছে, একটি আছে স্লোগানধর্মী কবিতা বা বিবৃতিধর্মী কবিতা। যারা স্লোগানধর্মী বা বিবৃতিধর্মী কবিতা লেখেন তারা এইসব ধারের মধ্যে নাই, কিন্তু যারা শিল্পসম্মত কবিতা লেখেন তারা সবসময় এই অলংকারগুলো মেনটেন করার চেষ্টা করে। এখন আমরা কোনটা করব সেটা আমরা নিজেরা ডিসিশন নেব। চিত্রকল্প ব্যবহারের ক্ষেত্রে আল মাহমুদের কবিতার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আল মাহমুদের এই কবিতার নাম হলো তিতাস। কয়েকটা লাইন আমি বলি। এ আমার শৈশবের নদী, এই জলের প্রহার সারা দিন তীর ভাঙে পাক খায়, ঘোলা স্রোত টানে যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে। ঘোলা স্রোত টানে যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে, গতির প্রবাহ হানে মাটির কলস ভরে ঘরে ফিরে যায় সলিমের বউ তার ভিজে দুটি পায়। সলিমের বউকে আমরা দেখতে পাচ্ছি, মাটির কলসে জল ভরে ঘরে ফিরে যায় সলিমের বউ তার ভিজা দুটি পায়। আমরা যে চিত্রকল্প ব্যবহারের ক্ষেত্রে এটা একটা অনন্য দৃষ্টান্ত হতে পারে। আরও অনেকেই অনেক ভালো কবিতা লিখেছেন। তো আল মাহমুদ তো অবশ্যই মানে অনেক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এছাড়া আমাদের আরও যেসব জিনিস খেয়াল রাখা উচিত সেটা হলো কবিতার গদ্যছন্দের কবিতার ক্ষেত্রে বাক্য পুনর্বিন্যাস বা বাক্য ভেঙে নতুন করে গড়া, এটাও আমি মনে করি যে কবিদের জন্য একটি প্রণিধানযোগ্য বিষয়। যেমন আমার এই বাক্যটা যেন আমি লিখলাম সেটা যেন প্রবন্ধর মতো শোনা না যায়, সেটা যেন
একটি গল্পর মতো শোনা না যায়, বাক্য পুনর্বিন্যাস করতে পারাটাও আমি মনে করি যে কবিদের এই একটি মুনশিয়ানার রয়ে গেছে। এখানে আমি একটা উদাহরণ দিই, যেটা হলে বাক্য পুনর্বিন্যাসের বিষয়টা একটু পরিষ্কার হবে। যেমন ধরেন, আমার অস্তিত্ব অন্তবিহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কেউ যদি বলে যে এটা আমার কবিতার একটা লাইন, সে বলতে পারে, কিন্তু এটা একটু ভেঙে ছুড়ে যদি আপনি একটু চেঞ্জ করেন, দেখবেন যে এটার ভিতরে একটা অনুপ্রাস সৃষ্টি হবে, একটা দোলা সৃষ্টি হবে। আমার অস্তিত্ব অন্তবিহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আমি দাবি করতে পারি এটা আমার একটা কবিতার লাইন, গদ্য কবিতা। কিন্তু এটাকে যদি এই বাক্যটাই ভেঙে একটু চেঞ্জ করা যায়, তাহলে দেখবেন যে সবগুলো শব্দই থাকবে। 6টা শব্দ এখানে আছে। অস্তিত্ব আমার হারিয়ে যাচ্ছে অন্ধকারে অন্তবিহীন, সবগুলো শব্দই আছে। আমি ভেঙে ছুড়ে এদিক সেদিক করে দিন, দেখেন এখানে একটা অনুপ্রাসের সৃষ্টি হয়েছে। অস্তিত্ব আমার হারিয়ে যাচ্ছে অন্ধকারে অন্তবিহীন। তারপর কবিতার ক্ষেত্রে এই প্রতিশব্দের ব্যবহারের দিকেও আমি মনে করি সবার দৃষ্টি রাখা উচিত, বা আমার নিজেরও রাখা উচিত। আপনাদের আগেই বলে নিচ্ছে, আমি কিন্তু খুব ভালো কবিতা লিখি না, কারণ আমার কবিতা নিয়ে আমি নিজেই স্যাটিসফাইড না। আমার যদি আমার বলেন যে ভাই তোমার কবিতার কত মার্ক দিয়ে, কখনো 40-এর উপর দিতে পারি না। এখন স্টালিন ভাই, মোহন ভাইয়ের কবিতা তো 80-র উপরে দিতে হয়। যাই হোক, তো সেই জন্যে আলোচনা করা আর কবিতা ভালো লেখার তো এক জিনিস নয়। যেমন প্রতিশব্দের ব্যবহার কেন জরুরি, আমরা দেখি অনেক কবিকে দেখি যে একই কবিতার মধ্যে একই শব্দ বারবার আসতেছে। শব্দ খুঁজেন, কারণ বাংলা কবিতার বাংলার শব্দ ভাণ্ডার কিন্তু এখন অনেক বিশাল। আপনার বাংলা আদি বাংলা শব্দ কিন্তু মাত্র 7 থেকে 8টি, আপনারা জানেন বোধহয়। ঢেকি, কোলা, এরকম 7 থেকে 8টি আদি বাংলা শব্দ। কিন্তু এখন বাংলা শব্দ হয়ে গেছে হাজার হাজার। কীভাবে হলো? আরবি ফার্সি থেকে বাংলা শব্দে আসছে, ইংরেজি থেকে আসছে, সবচেয়ে বেশি আসছে সংস্কৃত থেকে। সংস্কৃত শব্দ, যেটা আমরা তদ্ভব শব্দ বলি, একটু চেঞ্জ হয়ে তৎসম থেকে তদ্ভব হয়েছে। সুতরাং এখন বাংলায় কিন্তু শব্দের কোনো অভাব নেই। আর যেহেতু অভাব নেই, সেক্ষেত্রে আমরা একই শব্দ বারবার কেন ব্যবহার করব? এটা আমার মধ্যে চেঞ্জ করা উচিত। যেমন ধরুন রাত একটা শব্দ, এই রাতের তো অনেক প্রতিশব্দ আছে। রাত্রি, নিশি, রজনী, যামিনী, বিভাবরী, অনেক শব্দ আছে। এখানে রবীন্দ্রনাথের 2-3 লাইন উদাহরণ দেওয়া যেতে পারে তার গান থেকে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, কেন যামিনী না জেগেতে জাগালে না, অথবা জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীলক্ষরী। ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছে, কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি একজন কবি একই কবিতায় একই শব্দ একাধিকবার ব্যবহার করেন। এতে শ্রুতি মাধুর্য নষ্ট হয় এবং পাঠকও কবির মানে শব্দ ভাণ্ডার সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। আসলে অক্ষরবৃত্ত গদ্য ছন্দের মানে যে ছন্দে আমরা কবিতা লিখি, সেই ছন্দের মূলত পুরোধা যদি বলেন, তাহলে আমরা পঞ্চপাণ্ডবের কথা আমাদের স্মরণ করতে হয়। পঞ্চপাণ্ডব বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, সুধীন দত্ত, বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ, যারা এই অক্ষরবৃত্ত গদ্য ছন্দে কবিতা শুরু করেন। এবং তারা এক পর্যায়ে কিন্তু রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আপনাদের, কারণ তখন রবীন্দ্রনাথের পরন্ত বেলা, রবীন্দ্রনাথ তখন বয়োবৃদ্ধ। কিন্তু তাদের ধারণা ছিল যে রবীন্দ্রনাথ হয়তো আর এই গদ্যছন্দে আর কবিতা লিখতে পারবেন না। কিন্তু শেষ সময়ে, জীবনের শেষ দিকে, রবীন্দ্রনাথ কিন্তু কিছু গদ্যছন্দের কবিতাও লিখেছেন, আপনারা হয়তো জানেন। যে কারণে আমি ব্যক্তিগতভাবে, অন্যেরা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কথা বলেন, এখানেও এক আলোচকের আলোচনা শুনছি যে এখন আর রবীন্দ্র যুগের কবিতা চলে না বা রবীন্দ্র চলে না। কিন্তু আমার বিবেচনায় রবীন্দ্রনাথ এখনও সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি। আজকে আমরা যতই উত্তর আধুনিক বলি, যাই বলি, রবীন্দ্রনাথ কিন্তু সমস্ত জায়গায় তার মুনশিয়ানা দেখিয়ে গেছেন। ওই সময় এই পঞ্চপাণ্ডবদের কেউ কেউ রবীন্দ্রনাথকে নিয়ে প্যারোডিও রচনা করেছিলেন, যে ঠাকুর বাড়ির পায়রা কবি আর করিস না বাক বাকুম, এরকমও লিখছে। কিন্তু তখন জীবন সায়ান্নে রবীন্দ্রনাথ কিছু গদ্য কবিতা লেখেন। তার একটা কবিতার কয়েকটা লাইন শোনাই, বুঝবেন যে কত আধুনিক, কত মডার্ন। কবিতার নাম বাঁশি।
ধলেশ্বরী নদী তীরে পিসিদের গা, তার দেওরের মেয়ে অভাগার সঙ্গে বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এলাম পালিয়ে। মেয়েটি তো রক্ষা পেলে, আমি তথই বস। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। কার্যত রবীন্দ্রনাথের এই বাসী কবিতা যখন প্রকাশিত হলো, তখন এই পঞ্চপাণ্ডব আর রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করা বাদ দিলেন, যে না এর আসলেই গুরু, এর নিয়ে বেশি ঘাটাঘাটি করে ঠিক হবে না। সুতরাং রবীন্দ্রনাথ সমস্ত জায়গায় হাত দিয়েছেন, কবিতার সমস্ত জায়গায়, যেটা আমরা অনুসরণ করতেই পারি। আরেকটি বিষয় আছে যে কবিতার শব্দ প্রয়োগের ক্ষেত্রে শব্দের ভিন্ন অর্থ খোঁজা, এটাও আমি মনে করি কবির দৃষ্টিতে থাকা উচিত। একটা শব্দের কিন্তু একটা পজিটিভ অর্থ আছে, আবার ওটির একটি নেগেটিভ অর্থ আছে। যেমন আমার নিজের একটা কবিতা দিয়ে আমি উদাহরণ দিই। সেটা আমি প্রায় 15 বছর আগে সম্ভবত কেজিবাই তখন কবিতাপত্রের সম্পাদক, তাকে আমি একটা কবিতা জমা দিয়েছিলাম কবিতাপত্রের সাবার, যে কেজি মোস্তফা ছাপার জন্যে। তো কবিতাটা কয়েকটা লাইন আপনাদের শোনাই। ওই হাতের কমল স্পর্শে পাহাড় গলে গলে নির্ঝর ঝরবে এখনো, বন্ধা জমিনে ফলবে কচি ধান ঘাস ফসল, অথচ তুমি বিমুখ এমন। বিদগ্ধ আমি আল মাহমুদের কবিতায় খুঁজি নারীর উপমা। এটি আমার সুনন্দা কাব্যগ্রন্থের প্রথম কবিতা, কবিতার নাম অসীন গহ্বর। এই কবিতাটা ছাপতে গিয়ে কেজিবাই এবং এরশাদ মজুমদার সিনিয়র কবি এবং আরও একজন ইংরেজিতে কবিতা লিখতেন, প্রেস ক্লাবে ছিলেন জয়নাল আবেদিন জনুবাই, সোহেল রশিদ ভাই চিনেন কারণ উনি ফিল্মের সঙ্গে জড়িত ছিলেন। জনুবাই, তিনজন মিটিং বসেছে, রীতিমতো আমাকে ডাকছে যে শাহিন তোমার কবিতাটা তো ভালো হয়েছে, কিন্তু এই যে বিদগ্ধ কেন লিখলা, আমরা এটা কেটে এখানে বিমুগ্ধ করে দিছি, এটা ঠিক করে নি। বিদগ্ধ তুমি কি পণ্ডিত নাকি মিয়া, নিজে পণ্ডিত দাবি করতেছে। আসলে তো বিদগ্ধ শব্দের অর্থ পণ্ডিত, বিচক্ষণ, জ্ঞানী ইত্যাদি। তখন আমি বললাম যে ভাই আমি এই শব্দটাই রাখবো, কারণ আমি শব্দের ভিন্ন অর্থ জানি, আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করলাম। এটার এক অর্থ যেমন বিচক্ষণ, জ্ঞানী, পণ্ডিত, অন্য অর্থ হলো এটা রসজ্ঞ, রসিক। আমি এটা রসিক অর্থে লিখছি। রসিক আমি আল মাহমুদের কবিতায় খুঁজি নারীর উপমা। তাহলে ঠিক আছে? বলে যে হ্যাঁ ঠিক আছে, কারণ এই অর্থটা আমরা জানতাম না। কারণ তখন বলছে তোমার এই অর্থ তো বুঝবে না পাঠক। আমি বুঝেন এইখানেই হলো অক্ষরবৃত্ত গদ্য ছন্দের মুন্সিয়ানা পাণ্ডিত্য। সব পাঠক যদি বোঝে, আমার তো একটু অ্যাডভান্স পাঠক লাগবে যারা সব বুঝবেন। যাই হোক, আমার মনে হয় যে খুব বেশি আমি আর আলোচনা করতে চাই না। আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত এই ছন্দের ক্ষেত্রে, উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করার ক্ষেত্রে, আমি এটা নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো। আর আরও একটা জিনিস আমি খেয়াল করছি, এখানেও করি, আমার প্রেস ক্লাবেও করি, অন্য জায়গায় কবিরা উচ্চারণের ক্ষেত্রে ব্যাপক ত্রুটি। কারণটা কি? যারা ধ্বনিতত্ত্ব পড়া নেই তাদের উচ্চারণ ঠিক হবে না। ধ্বনিতত্ত্ব এবং ভাষাতত্ত্ব এটাও কিন্তু কবিদের কিছু জানা উচিত। যেমন ধ্বনিতত্ত্বে প্রতিটা বর্ণ কিন্তু একটা নিজস্ব নাম আছে। একটা বর্ণ দিয়ে আমি উদাহরণ দিই। একটা বর্ণ মনে করি দন্তস্ব, আমরা এটা কি জানি? দন্তস্ব। এই দন্তস্বর ধ্বনিতাত্ত্বিক নাম হলো দন্তমূলীয় স। যে স উচ্চারণের সময় জিহ্বার আগা দন্তের মূল স্পর্শ করে তাকে বলা হয় দন্তমূলীয় স বা দন্তস্ব। এখন এটা যে না জানবে, এবং দন্তস্বর কোনো নিজস্ব উচ্চারণ নাই, ধ্বনি নাই, এটা পরনির্ভর স। কীরকম? ও দেখবেন ক্ষেত্র বিশেষে ছাগলের সতে ব্যবহৃত হচ্ছে, ছাগলের স। আর ক্ষেত্র বিশেষ তালে বর্ষ দেবেন, ওর নিজস্ব কোনো ইয়ে নাই। এই যে কারণে অনেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবেন রাজশাহী এবং ওই এলাকা চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের এই ছাগলের ছ কোন জায়গায় হবে আর দন্তেস্ব কোন জায়গায় মূল সহ হবে,
এটা তা ধরতে পারে না। এবং আমাদের কবিরাও যারা এখানে কবিতা পড়েন বা প্রেস ক্লাবেও পড়েন, অনেক জায়গায় আমি খেয়াল করি এই জিনিসগুলো তারা খেয়াল করে না। এটা আসলে হয়েছে কি, এখানে ধ্বনিতত্ত্বের বিষয়টা বাংলা যদি আপনি লেখালেখি করতে চান, বাংলায় আগাতে চান, ধ্বনিতত্ত্ব এবং ভাষাতত্ত্ব লাগবেই। ভাষার যে কীভাবে বিবর্তন হলো, আজকে কি আমরা চর্যাপদের যুগে আছি? চর্যাপদের ভাষা আর আজকের ভাষা কি এক? কত বিবর্তন হয়েছে। ধ্বনিও ঠিক সেই রকম। আপনি এই দন্তস্ব দেখেন, আমি যদি দেখি সাহস লিখি, এটা কিন্তু তালিফস্যার উচ্চারণ হচ্ছে সাহস। আর আমি যদি সোফা লিখি, দন্তস্বয়কার ফয়াকাতেলে এটা ছয়ের উচ্চারণ হচ্ছে ছাগলের ছ। ওর নিজস্ব কিন্তু কিছু নাই। এবং ধ্বনিতত্ত্বে প্রতিটা বর্ণ অ থেকে একদম বিসর্গ পর্যন্ত প্রতিটা বর্ণের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং এটা যারা বাংলা সাহিত্যে আপনারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা পড়েন নেই তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে কিছু হলে এগুলো নাড়াচাড়া করে দেখা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, কারণ আজকে এমনিতেই লোক কম, উপস্থিতি কম, শুরু হয়েছে দেরিতে। আর আমি বললাম যে আমি আসলে খুব একটা ব্যস্ত একটা লোক, আমার আজকেই এই 6:30টায় একটা টিভিতে একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। তবে আমি আমার নিজের একটা কবিতা পড়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। কবিতার নাম রোদে মিশে গেছে রক্ত। এটা হলো শহীদ ফারহান, জুলাই শহীদ ফারহানকে নিয়ে লেখা। ফারহান হলো রেসিডেন্সিয়াল মডার্ন কলেজের একটা একাদশ শ্রেণীর ছাত্র ছিল। আমার অফিসটা ওইখানে, ওর হত্যাকাণ্ডটা আমাকে খুব নাড়া দিয়েছে, আমি দেখেছি। এবং আপনি প্রতিবেশী, রাইট। ফারহানের উপর কিন্তু একটা মাঠের নামকরণ করা হয়েছে, যে সংসদ ভবনের কোনায়। হ্যাঁ, বধিরদের মাঠের নাম করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি যে ছেলেটার এত সুন্দর চেহারা ছিল, মানে বাপ মার একমাত্র সুন্দর, আর কোনো ভাই বোন কিচ্ছু নেই। কি ট্র্যাজেডি! ফারহানকে নিয়ে লেখা একটা কবিতা, যেটা আমার নেক্সট কবিতার বইয়ে আসবে। আমি বললাম যে একটা জুলাই বিপ্লবের উপর একটা কবিতাই বই আসতেছে। কবিতার বইয়ের নাম বাতাসে জলে আগুন। রোদে মিশে গেছে রক্ত, ফারহান পড়ে আছে ব্যারিকেডের গায়ে, তার হাতের মুঠোয় ছিল প্রতিবাদের ভাষা, কাঁপছিল বাতাসে মুক্তির স্লোগান। জুলাইয়ের আগুন লেগেছিল শহরের গায়ে, আর ফারহান দাঁড়িয়েছিল দেয়ালের মতো নির্ভীক, নিঃশব্দ। তার চোখে ছিল অন্ধকারকে চিরে আলো দেখার স্বপ্ন। তার বুকে ছিল প্রতিরোধের খোলা পতাকা। যারা চেয়েছিল ভয় ঢালতে, তারা পেল এক শহীদের জন্ম। নতুন প্রজন্মের সিঁড়িতে রক্তলাল এক ফুল। আজও তার নামে লেখা হয় পোস্টার, উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে অসমাপ্ত গান। ফারহান হারায়নি, সে দাঁড়িয়ে আছে জুলাইয়ের প্রতিটি বজ্র দিনে। অসংখ্য ধন্যবাদ।